হতে পারে, তাকে হত্যাও করা হতে পারে, তা সত্ত্বেও তিনি যাবেন, তিনি নিজের দেশে ফিরতে চান। এখন কিভাবে ফিরবেন সেই প্রশ্নটা কিন্তু ওই ইন্টারভিউতে কোথাও নেই। আমারও ইচ্ছা যে উনি পেট্রাপোল দিয়ে ঢুকুক, দুই পাশে জয় বাংলার স্লোগান হবে, 700-800 নেতা কর্মী নিয়ে উনি একসাথে ঢুকবে বীর দর্পে, লক্ষ লক্ষ লোক, আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো, শুধু ফুলের শুভেচ্ছা দিব। এটা আমার ইচ্ছা যে উনি বীর দর্পে ওয়ার্ল্ড মিডিয়া দেখুক যে বাংলাদেশের মতো 5 থেকে 7 কোটি জনগণ আছে ওনার সাথে। বলার নেই কি পথে ফিরবেন। তিনি যেভাবে এসেছিলেন, যে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে তিনি ভারতে এসেছিলেন এবং উভয় দেশের মধ্যে একটা কথাবার্তা বলে তারপরেই তিনি আসা সম্ভব হয়েছিল, কারণ তার সেখানে প্রাণ সংশয় ছিল। এরপরে তিনি আসার পর ভারত সরকারের ঘোষিত নীতি হলো, তিনি যখন যেতে চাইবেন, যেভাবে যেতে চাইবেন, সেটা ভারত সরকার তার ফেরাবার সেরকম ব্যবস্থা করে দেবে। এখন তারপরে আমি সেটা কথায় কথায় বলেছিলাম, আমি যে একদিন জানতে চেয়েছিলাম যে আচ্ছা যদি ধরুন এমন করে একটা সুযোগ এলো, কোন পথে যাওয়া পছন্দ করবেন? তার জবাব ছিল, গেলে তো আমার তৈরি করা পদ্মা সেতু দিয়েই ফিরতে চাই, কারণ ফেরার পথে আমি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় নামতে পারবো। এরকম নয় ঘটনাটা যে উনি ওই পথেই ফিরছেন। আমি এটাও বলেছি ওই ইন্টারভিউতে যে তিনি উত্তরবঙ্গের কোন সীমান্ত দিয়ে ফিরবেন, নাকি রংপুর দিয়ে ঢুকবেন, নাকি মুর্শিদাবাদ দিয়ে ঢুকবেন, নাকি বিমান পথে উভয় দেশের মধ্যে আলোচনা করে ফিরবেন, এগুলো ঠিক হয়। এটা একটা ওনার ইচ্ছা, একটা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তো এটা ওনার স্বপ্ন যে আবার তিনি গোপালগঞ্জে যাবেন। তো গোপালগঞ্জে যেতে গেলে তাকে সড়ক পথে যেতে হয়। এখন এরপরে আমি দেখছি যে প্রশ্ন উঠছে, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নগুলো তো তার কাছে অবান্তর। কারণ আপনি ট্রাভেল ডকুমেন্ট থাকবে কি থাকবে না, যেতে দেবেন কি, আপনারা তো চাইছেন তাকে এনে ফাঁসি দিতে, তাই না? বাংলাদেশের লোকেরা চাইছে, তবে লোকেরা না, একাংশ, এখন এই মুহূর্তে একটা ক্ষুদ্রাংশ তারা চায় যে তাকে নিয়ে এসে আবার তাকে ফাঁসিতে ঝোলানো। তো সেটা তো করতে গেলে এখন এই প্রশ্নগুলো কেন হচ্ছে? এখনো দেখবেন এখনো পর্যন্ত বিএনপি অফিসিয়ালি কোনো কমেন্ট করেনি। বিএনপি যারা সরকারের ক্ষমতায়, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এবং তারা তাদের কাছে বাকি যারা প্রশ্ন তুলছেন যে ট্রাভেল ডকুমেন্ট নেই, পাসপোর্ট নেই, কিভাবে আসবেন, সে নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? আপনি একজন মনে করেন যে উনি অপরাধী, উনি দেশে ফিরতে চাইছেন, একজন চলে এসেছিলেন এখানে, তিনি বাংলাদেশি নাগরিক, তিনি আর বাংলাদেশে ফিরবেন। তো তিনি চলে এসেছিলেন, যদি চলে এসে থাকেন অন্যায়ভাবে, তাহলে ফিরে যাওয়ার পর তার স্বাভাবিক বিচার হওয়া দরকার। কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে যে জিনিসটা, যে বার্তাটা রয়েছে, সেই বার্তাটা যেটা বাংলাদেশ সরকার চায় যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত পাঠানো। প্রথম কথা, শেখ হাসিনা বন্দি নন। তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেকও নন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগপত্র জমাও দিয়ে আসতে পারেননি। ফলে তিনি এবার আসার পরে তাকে তো ফেরত দেওয়ার প্রশ্নটা যখন আসে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে, একটা বন্দিকে প্রত্যর্পণ করে। শেখ হাসিনা ভারতে বন্দি নন, তিনি সবার সঙ্গে তো বহু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন দিল্লিতে, তাই না? অস্ট্রেলিয়া, লন্ডন, আপনি যেখানে থাকেন সেখান থেকেও নেতা এসছেন, কলকাতা থেকেও নেতারা এসছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। বন্দির সঙ্গে আপনার একজনের সাথে তো আপনার খুব সুন্দর একটা ছবি আছে, আমি দেখলাম, আমি দেখিনি কার সঙ্গে, আমি বোধহয় ফেসবুক ফ্রেন্ডে নেই, ফলে আমি তাকে ছবিটা অন্যরা আমাকে সকলে বলেছে, আমরা দেখলাম আপনার একটা ছবি তার সঙ্গে রয়েছেন বসে। হ্যাঁ, অনেকে ছবি দিতে সাহস পান না, উনি ছবি দিয়েছেন সাহস করে, এটা ভালো। দ্বিতীয় কথা যেটা, সেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে উনি বন্দী হিসেবে যাচ্ছেন না, উনি বাংলাদেশি নাগরিক হিসেবে যাচ্ছেন। ধরা যাক যে তিনি, আমি বলছি ধরা যাক, ওই পেট্রাপোল বেনাপোল সীমান্তে পৌঁছে গেলেন, তো পৌঁছে যাবেন, তো এবার তো তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে প্রবেশ করতে দেবেন কি দেবেন না। সেই জন্য আমি এটাও বলেছি যে তিনি এবার একা নেতা নিয়ে যাবেন, সেটাও যেমন ঘটনা, তেমনি একইভাবে কিন্তু এবার বহু সাংবাদিক যাদের ইন্টারভিউ দিচ্ছেন তারা অনেকেই যেতে পারে সঙ্গে। আর যদি সম্ভব হয় হয়তো আমিও যাওয়ার সুযোগ পেতে পারি। আর এখন আমি বলছি যে এই বিষয়টাকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে পরিণত করা, এবং সেটা অবশ্যই একটা তারেক রহমান সরকারের উপর চাপ তৈরি করা, সেই জন্য তিনি এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এবং এখনো 5 মাস বাকি আছে, অর্থাৎ তিনি 5 মাস একটা সময় দিয়েছেন
প্রত্যেকটি। এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন আওয়ামী লীগ নিয়ে কি করবেন। যদি কিছু না করেন তাহলে আমি আসছি। কিভাবে আসছেন সেটা খুব স্বাভাবিকভাবেই, যদি ওইভাবে যদি বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ না করে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, খুব জরুরি। মনে আছে নিশ্চয়ই যে 5ই আগস্টের আগে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছিল যে যদি হাজার হাজার জনতা এসে উপস্থিত হয় তাহলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো গুলি চালাবে না। সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিল যাতে অযথা নিরীহ মানুষের মৃত্যু না হয়। শেখ হাসিনা যখন যাবেন তখন হাজার নয়, যদি লক্ষ লক্ষ মানুষ আছে, তাহলে সেনাবাহিনীকে এবারও কি বলবেন যে এবার আমরা গুলি চালাবো না? কারণ তারা তো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, তাই না? সেদিন যদি ভূমিকা পালন করে থাকেন নিরপেক্ষ, তাহলে আজ যখন যাবেন তাহলে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্যও একটা পরীক্ষা। তাদেরও ঘোষণা করতে হবে যদি লাখ লাখ মানুষ, এটা ঘটনা, লাখ লাখ মানুষ আসবেন, এটা ঘটনা, এবং সেক্ষেত্রে তারা কি এই মানুষকে রুখতে কি বলেছি? আমরা কয়েকদিন আগে দেখেছি 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনাবাহিনী নেমেছে, বিডিআর নেমেছে। কিন্তু শেখ হাসিনা যেদিন যাবেন সীমান্তের এপারেই যদি দাঁড়িয়ে থাকেন, ওপরে তো লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে, আমি তাদের উপর গুলি চালাতে পারবেন নাকি গুলি চালাবেন না এটা ঘোষণা করতে হবে, তাই না? সেটা একটা বিষয়। ফলে আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত মনে হয়েছে যে আহ আমার মনে হয় যে এটা আপাতত ভাবে আমি বললাম। এখন দ্বিতীয় অন্য কোনো প্রশ্ন থাকলে বা তারপরে আমি আসছি আর কি। দাদা আপনি তো দেখেননি বলেছেন, তাই আমি একটু আপনাকে এবং আমার বাকি দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে দাদা, এই ছবিটা ও, রেজাউল করিম সাহেব আজকে এটা আজকে দিয়েছিলেন। আমি ওই শার্টটাই পরে আছি। ওই শার্টটা, হ্যাঁ ওইটাই পরে আছেন। হ্যাঁ, মানে এটা আড়ং এর শার্ট। হ্যাঁ, যেমন আপনি যেটা বলেছেন যে বিদেশ থেকে অনেকেই গিয়েছে, রেজাউল করিম সাহেব তিনি আমার পাশের বাসায় থাকেন। পাশের বাসায় একটা ছোট্ট একটা আচ্ছা, রুম, ও আচ্ছা 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 মানে আচ্ছা শেয়ারে আচ্ছা। একটা রুম নিয়েছেন। এখানে অন্য ফ্যামিলির সাথে একটা রুম নিয়েছেন, সেই রুম থাকেন, উনি এবার গিয়েছেন। সেখানে সেই জন্য তখন আপনাকে আরেকটা তথ্য দিই, আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে আপনারা তো শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এটা আমার মনে হচ্ছে শুনেছি যে আমি নাকি এবার সাংবাদিকরাও যেতে পারেন, একটু জেনে নেবেন তো সত্য কিনা। এটা জিজ্ঞেস করেছিলেন উনি শেখ হাসিনাকে যে আপনার সঙ্গে কি এবার সাংবাদিকরাও যাবে সেখানে। তিনি প্রচন্ড হেসেছেন, হেসে বলেছেন দেখো না, এটা তো শুধু সাংবাদিক না, আরো কি কি করি, অপেক্ষা করে থাকো। সুতরাং আচ্ছা দাদা, আপনাকে অনেক আরেকটা কিছু জটিল, দেখার অপেক্ষায় এখন থাকতে হবে। আমি আসলে এই সাংবাদিকটার নামও উচ্চারণ করতে চাই না, তারপরে এখন না করলে আবার অন্যজনে অন্য লাইনে নিয়ে যাবে, তাই করছি। আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক আছেন, মাসুদ কামাল নাম, মাসুদ কামাল সাহেব। উনি যে কথা আর 2-3টা টক শো চালান। উনি আজকে একটা টক শো, মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সাথে একটা টক শোতে গিয়েছিলেন। সেই টক শোতে উনি বললেন যে শেখ হাসিনা কি ইয়ে আছেন নাকি, শেখ হাসিনা মুক্ত নাকি, উনি তো একরকম বন্দী। কয় তা না হলে উনি ছবি দেখায় না কেন? উনি যদি ভিডিওতে আইসা বলে বা ইন্টারভিউ যদি সরাসরি দেয় তাহলে তো সাংবাদিকরা ওনার ছবি তুলে দিতে পারে। এখন এই টেলিফোন বার্তা রয়টার্সকে আসলে শেখ হাসিনা দিয়েছে নাকি অন্য কেউ কথা বলেছে, সেটারই বা কিভাবে জানলাম? ওনার কথাগুলো হচ্ছে এরকম যে উনি বন্দী, কনফার্ম উনি যে উনি বন্দী। সুতরাং উনি কিভাবে এগুলা কি বলে, কি আসবে না আসবে, এখন আপনি কি বলেন? আপনি নিজেও তো মনে হয় সম্ভবত কথা না, বলেছেন বা উনি দেখেছেন। শ্রদ্ধেয় সাংবাদিক। এখন ওনার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারবো না। ওনার মনে হয়েছে ওনার একটা মত আছে, গণতান্ত্রিক অধিকার আছে, উনি তার মত বিশ্লেষণ করতেই পারেন। আমি যেরকম করি তিনি এমন করছেন। কিন্তু ওই ইন্টারভিউটা রয়টার্সের যেমন ভারতে অবস্থিত সাংবাদিক, ঢাকায় অবস্থিত রয়টার্সের সাংবাদিক এবং লন্ডনে অবস্থিত সাংবাদিক, তিনজনের জয়েন্ট পাইলাইন আছে। ওনার পক্ষে একজন সাংবাদিক হিসেবে আমিও খুব মানে অবাক হয়েছিলেন, এটা সত্যি কথা যদি বলেন, মাসুদ কামালের মতো। আমি শুনলাম যে আমি একমাত্র ব্যক্তি যে টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে ইন্টারভিউ নিয়েছিলাম। তারপরে আমার পরেও আরেকজনকে উনি দিচ্ছেন। ফলে আমি জিজ্ঞেস করে খোঁজ নিয়েছিলাম এবং জানতে পারলাম যে হ্যাঁ, উনি লিখিত উত্তর দিয়েছিলেন। লিখিত উত্তর দেওয়ার পর রয়টার্স থেকে তখন বলা হয়, হেড অফিস থেকে বলা হয় যে আমরা অনেক কিছু বিষয়ে কিছু ক্লারিফিকেশন চাই। সেই ক্লারিফিকেশন দেওয়ার জন্য উনি টেলিফোনে কথা বলেছেন। এবং টেলিফোনে আমার মনে হয় মাসুদ কামাল সাহেবের পক্ষে খুব ভালো হবে যদি তিনি ঢাকার রয়টার্সের যে সাংবাদিক
তাকে, যদিও সে একটা ফেসবুক পোস্ট লিখেছে আমি ইন্টারভিউ নিইনি, অন্য একজন আমার কলিগ নিয়েছে, কিন্তু ওই কপিটাই দেখবেন যে নিচে 3টে নাম আছে। ফলে তাদের কোনো একজনকে যদি মাসুদ কামাল জিজ্ঞেস করেন, এখন উনি বলেছেন কি বলেননি, শুনুন, সবচেয়ে আগে যিনি কন্ট্রাডিক্ট করতে পারেন, যিনি বিরোধিতা করতে পারেন, তার নাম শেখ হাসিনা। আমার নামে মিথ্যা ইন্টারভিউ ছাপা হচ্ছে, তাই না? আমি যদি কালকে তারেক রহমানের একটা ইন্টারভিউ ছেপে দিই না নিয়ে, তাহলে তারেক রহমান প্রতিবাদ করবেন না যে এরকম আমি ইন্টারভিউ দিইনি অমুক কাউকে? তো সেমনি শেখ হাসিনাও প্রতিবাদ করতে পারেন যে আমি তো এরকম কাউকে ইন্টারভিউ দিইনি। এখন উনি সেই রকম একটা শুনেছি আমি, কারুর সঙ্গে উনি ফোনে কথা বলে মানে ক্লারিফিকেশন দিচ্ছেন, লিখিত প্রশ্ন লিখিত উত্তর ক্লারিফিকেশনটা ফোনে, তার সঙ্গে ফোনে কথা বলছেন। অপেক্ষা করতে বলুন, ধীরে ধীরে ভিডিও দেখতে পাবেন। ভিডিও কেন, উনি যদি ঢাকায় প্রবেশের চেষ্টা করেন তাহলে তো মাসুদ কামালের চোখের অনেক কষ্ট লাঘব হবে, তিনি তো সচক্ষে দেখতে পাবেন ওনাকে, তাই না? সেটা আমি তো তাই মনে করি, শেখ হাসিনা কোনো নাটক করছেন, ড্রামাবাজি করছেন সেরকম মহিলা না। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি সব থেকে বেশি সময়ে প্রধানমন্ত্রী, তাকে আপনাদের দেশ একটা ফাঁসির আদেশ শুনিয়েছে, তাও একটা ক্যাঙ্গারু কোর্ট। সেটা লজ্জা করে না আপনারা সেটা বলেন? এক মহিলাকে ফাঁসি দেবেন? কোথায় থাকে আপনাদের মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই। আপনারা তো অমানবিক মানুষ, একটা মহিলাকে ফাঁসি দেবেন বলছেন, কি ধরনের নোংরামি এটা? দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে আইসিটি ট্রাইব্যুনালের কথাতেই যদি আসেন, যার ভিত্তিতে ফাঁসি, ওটাকে বিচার হয়েছে? যে হত্যা হয়েছে, যে মারা গেছে, তার ডেড বডির ফরেন্সিক হয়েছে? ফরেন্সিক রিপোর্ট ছাড়া কি করে প্রমাণিত হলো? যে গুলি তার শরীরে পাওয়া গেছে, সেই গুলিটা কোন বুলেটের? কোন বুলেট? কোনো হয়েছে? এবং ইউনূস কি করেছিলেন জানেন? মনে নেই? তিনি আইন পাশ করিয়েছিলেন যে আগস্টে যারা মারা গিয়েছে, তাদের জুলাইয়ে মারা গিয়েছিলেন, তাদের কোনো পোস্টমর্টেম হবে না। ভেবে দেখুন, একটা প্রকৃত হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য আইন পাশ করাতে হয়েছিল, আর তার চেয়ে বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা সেগুলো নিয়ে বড়াই করেন। ঠিক, তার সহকর্মী জেলে পড়ছেন, তার পরিবারের পাশে তিনি খবর নিয়েছেন? ছেড়ে দিন শেখ হাসিনার কথা, শেখ হাসিনা মেনে নিলাম স্বৈরাচারীকে অত্যাচার করেছেন। আপনার সতীর্থ, যার সঙ্গে আপনি কাজ করেছেন, সে জেলে, তার পরিবার কিভাবে আছে আপনি খোঁজ নিয়েছেন? আপনি তো সাংবাদিক হওয়ার যোগ্যতাই নেই আপনার। আপনি সতীর্থ সাংবাদিকের পাশে যদি একজন সাংবাদিক না দাঁড়াতে পারে, সে তো সাংবাদিকই নয়। যে দলেরই, যে মতেরই, যে পথেরই প্রতীক হোক, সাংবাদিকের পরিচয় সাংবাদিক। সে তার একটা মত থাকতেই পারে, যে মতের সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, সেটা অন্য বিষয়। নিশ্চয়ই আপনার গণতান্ত্রিক হয়েছে, যেমন আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছে, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু আমি যদি কোথাও কোনো সাংবাদিকতার কারণে আমি যদি বেকায়দায় পড়ি বা কোনো, তাদেরকে আপনি কি আমার পাশে দাঁড়াবেন না? এটাই আমার মিনিমাম একটা কাম্য, আর কিচ্ছু না। এটা প্রমাণ করে প্রকৃত মানবাধিকার আছে কি নেই, প্রকৃত মানবাধিকারকে সম্মান করেন কি করেন না, এটা তার প্রমাণ। বলুন দাদা, একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে, এটা আজকে সকাল থেকে খুব ভাইরাল বাংলাদেশে। আমি ঘোষণা দিলাম বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। এটা আমাদের দলের অটল সিদ্ধান্ত। জনগণের ইচ্ছায় তিনি ফিরবেন, এটাই বাস্তবতা। আমরা প্রস্তুত। এই ভিডিওটা আজকে সকাল থেকে খুব ভাইরাল, কবেকার ভিডিও আমি জানি না। না, আমি বলে দিচ্ছি এই ভিডিওটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এবং পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে যাওয়ার পর তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, তিনি রাজনৈতিক নেতা হিসেবে তখন হয়তো বলেছেন। এটা ভারত সরকার কিন্তু এমন কোন নীতি ঘোষণা করেনি যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে আমরা ফিরিয়ে দিচ্ছি, কারণ তিনি তো এখন শাসক ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী। এটা তার, আমাকে ধরে নিতে হবে যে এটা তার ব্যক্তিগত মত, এটা ভারত সরকারের মত নয়। কারণ শেখ হাসিনা, অনেকে প্রশ্ন করেছেন আমাকে, শেখ হাসিনা যেগুলো বলছে সেগুলো কি ভারত সরকারের কোনো মদত আছে? তারা চেয়েছেন? ভারত সরকারের এর মধ্যে কোথাও নেই। তিনি বাংলাদেশের মতো মানে বাংলাদেশের যে সাংবাদিকদের উপর বর্তমানে যে সেন্সরশিপ চালু আছে, কারণ সবাই সব কথা লিখতে পারবে না, সরকার ঘোষণা করে দেন যে শেখ হাসিনা নিয়ে কিছু বলা যাবে না, তা সত্ত্বেও লিখছেন বাংলাদেশের মিডিয়া, তাদেরকে আমার স্যালুট।
স্যালুট এই কারণে যে তারা কায়দা করে লিখছেন এবং সেটা ভালো। আসল কথাটা লিখতে গিয়ে অন্য কিছু লিখছেন, সেটা ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তিনি বা তার এই যে যেভাবে সেটা, এই যে মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম, যেভাবে বলছেন সেটা তো আহ এক সেকেন্ড। জি। সিনহা সাহেব, একটা প্রোগ্রামে আছি, আমি আসছি নিচে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাই হোক একটু খেয়ে হারিয়ে গেছে কথা। আপনি যে ভিডিওটার কথা বললেন, আমি বলছি এটা ওনার ব্যক্তিগত মত, এটা এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। না, ওটা সরকার না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে উনি একসময় আমাদের নেত্রীকে বলেছিলেন যে আপনি কলকাতায় এসে থাকেন, আপনি একবার ঘুরে যান হ্যাঁ, হ্যাঁ, কলকাতায়। সেটা তো ঘটনা। দেখুন, ভারতের ওই যেটা বলছিলাম যে ভারতে তো সাংবাদিকদের উপর কোনো সেন্সরশিপ নেই না। এখানে সবাই সাংবাদিক, কাউকে তো বলা যায় না যে তুমি অমুকটা করবে না তমুকটা করবে, যেটা বাংলাদেশ পারে, তাই না? ওখানে তো নাকি মুক্ত বাতাস সাংবাদিকতা, এমনই বাতাস যে সরকার ঠিক করে দেয় কি লিখবে কি লিখবেন না। সেটা তো হতে পারে না, সেটা ভারতে নয়। ভারতে সাংবাদিকরা ফ্রি। ভারতের সাংবাদিকদের যদি বলা হয় আপনি নেবেন না ইন্টারভিউ, সেই সাংবাদিক রাস্তায় নেমে প্রতিবাদ নেমে পড়বে যে আপনি কে বলার আমি কার ইন্টারভিউ নেবো কি নেবো না, আপনি কে। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বলছিলেন, উনি যেটা বলেছিলেন তখন রাজনৈতিক নেতা হিসেবে এবং ঘটনা যেটা বাংলাদেশের মানুষও সকলেই জানেন, বেশিরভাগ মানুষ জানেন যে ভারতীয়দের ৮০% তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তারা বঙ্গবন্ধু পরিবারের প্রতি তাদের অসীম শ্রদ্ধা। একমাত্র ভারতেই দেখবেন যে বঙ্গবন্ধুর সম্পূর্ণ প্রতিকৃতি আছে, যেটা বাংলাদেশে নেই। আমার এই প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে, যেটাকে আমরা তীর্থক্ষেত্র বলি। বাংলাদেশে যখন কোনো নেতার নেত্রীরা আসেন, এখানে এসে তারা শ্রদ্ধা জানিয়ে তবে যান। কলকাতা প্রেস ক্লাবেতেও আছে। এটা তো আমরা তাদের প্রতি একটা, তাকে অন্যরকম ভাবে দেখি। এই দলটাকে, একটা স্বাধীনতা পাকিস্তানকে যেভাবে তারা দুর্মুষ করেছেন, যেভাবে যুদ্ধে হারিয়েছেন, ভারত সহায়তা করেছিল, কিন্তু মূল যুদ্ধটা তো বাংলাদেশিরা করেছিল। সেই যুদ্ধে যেভাবে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রকে পরাস্ত করেছেন, সেটা তো আমরা নিশ্চয়ই, আমাদের তো সেলিব্রেশন করার মতো বিষয়। আজকে অবশ্য আরেকটা জিনিস আজকে অবশ্য খুব ভাইরাল, সেটা হচ্ছে জামাতের এক মহিলা এমপি, নামটা ভুলে গেছি আমি, উনি বললেন যে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানে, কোন মুক্তিযুদ্ধ নেই, ভারত পাকিস্তান, মানে যেটা এতদিন পাকিস্তান বলতো যে মুক্তিযোদ্ধাদের সাথে না, যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেটা আজকে উনি বললেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। জানি না উনি কে, উনি কতটা ইতিহাস জানেন আমি জানি না, বলতে পারবো না। উনি একজন মহিলা, তিনি যা বলেছেন তার মত, সেটা তার ব্যক্তিগত মত। এটা যদি তিনি বিশ্বাস করে তো করুন, কিন্তু স্বাভাবিক, আপনি জামায়াত নেত্রীর কাছ থেকে আর কি আশা করেন? আপনি আশা করেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে সে? তা তো না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। রাজাকার শব্দটা তো তৈরি হয়েছিল তাদের জন্য, তাই না? তো তারা হঠাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, এটা তো হয় না, অস্বাভাবিক। এটা স্বাভাবিক, উনি যা বলেছেন সেটা স্বাভাবিক কথাই। তার বিশ্বাস আদর্শগত দিক থেকে সঠিক কথা বলেছে। আদর্শগত দিক থেকে সঠিক কথা বলেছেন। তাহলে তো বাংলাদেশ তার আদর্শ দেশ নেই, আপনারা তো বাংলাদেশটা নিয়ে নেওয়া দরকার। যুদ্ধ তো পাকিস্তান ভারত হলে তাহলে তো বাংলাদেশ আপনাদের, এখানে বাংলাদেশ আসবে থেকে। সে নিজের দেশের মানুষকে স্বাধীনতা যোদ্ধাদের অপমান করছে। তিনি সেই স্বাধীনতা যোদ্ধাদের অপমান করছে। আর কি বলতে পারি বলুন? শুভবুদ্ধির উদয় হোক। এই উনি ২-৩ বার হজ করে আসলে হয়তো ওনার শুভবুদ্ধি উদয় হবে। দাদা, আপনি তো জানেন যে এই ২৪শে আগস্টের আগে বাংলাদেশে যখন কোনো জঙ্গি ধরা হতো, এটাকে বলা হতো যে নাটক, শেখ হাসিনার নাটক। ২৪শে ঘোষণা দিয়ে বলা হলো যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এরপরে গত ১ সপ্তাহ আগে আপনি জানেন যে ৬ জনকে ধরা হয়েছে ফাতা ব্রিগেডের, ৬ জন জঙ্গি। আপনাদের দেশে আপনার ইসরায়েলি যে আছে অ্যাম্বাসেডার, উনি বলছে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে, বলছে মানে সমর্থক বা উপস্থিতি। এটা নিয়েও খুব বিচ্ছিন্ন অবস্থা গেছে। কিছুক্ষণ আগের ঘটনা দাদা, রাজধানীর মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিশু শিক্ষার্থী আহত। কিছুক্ষণ আগে, ঘন্টা ২ আগে। ওহো, একেই তো হামের মতো একটা রোগে, অতি সাধারণ রোগে শিশুরা মারা যাচ্ছেন। তারপরে
এখন তারপরে এই জঙ্গি হানায় শিশুদের উপর আক্রমণ কেন কেন? তার কারণ হচ্ছে শিশুরা বড় হয়ে যাতে সেই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী না হয়, এই জন্য একটা শিশু বিরোধী একটা হত্যালীলা ষড়যন্ত্র। আর কি বলবো, যে জঙ্গি তো বটেই। কয়েকদিন আগে তো তারেক রহমান তো নিজে গিয়েছিল মালয়েশিয়া ফেরত পাঠায়নি জঙ্গিদের, এখানে হাতে হাতে পায়ে বেঁধে জঙ্গি ফেরত পাঠাচ্ছিল তো, তাই না? সেখানে তো জঙ্গি, তার বাংলাদেশি জঙ্গিরা সেখানে পালিয়ে গিয়েছিল কিছু কিছু, কারণ শেখ হাসিনার ভয়। এখন তাদের ফেভারেবল সরকার, সুতরাং ফিরতে চাই, ফিরবেন না, সেখানে আশ্রয় নিয়েছে, ফলে তাদের মালয়েশিয়া সরকার ফেরত পাঠাচ্ছে। জঙ্গি তো জুলাই মাসে দেখেছেন তো, যে জেল থেকে যারা মুক্তি পেয়েছে তারা কারা। প্রথম কথা হচ্ছে, যে বাংলাদেশ পুলিশ বাহিনী জীবনে স্নাইপার রাইফেল ব্যবহার করেনি, সেই স্নাইপার রাইফেলে হত্যাকাণ্ড বেশি ঘটেছে। ব্রিগেডিয়ার যার চাকরি গেল, তিনি আনসার বাহিনীর আহত আনসার বাহিনীকে দেখতে গিয়েছিলেন, গিয়ে দেখেছিলেন এটা বুলেট, যে বুলেট গুলো পুলিশের রাইফেলের বুলেট নয়। তারা কোথা থেকে এলো স্নাইপার রাইফেল? কারণ ওই জঙ্গিরা যেটা ছিল তারা প্রশিক্ষিত। আর সেনাবাহিনীর একটা অংশ যারা অবসরপ্রাপ্ত, তারাও প্রশিক্ষিত। স্নাইপার পুলিশ চালায়, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে কিভাবে মৃত্যুর একটার পর একটা লাশ পড়ছে, কারণ শেখ হাসিনা সরকার পতনের জন্য এটা করানো হয়েছে। সেটা একটা দীর্ঘ ষড়যন্ত্রের কাহিনী। আমি চেষ্টা করছি এটা গবেষণা করা, খুব শীঘ্রই বই আকারে প্রকাশিত হতে পারে। তো দাদা, আপনাকে আর বেশিক্ষণ ইয়ে করবো না, আমি সর্বশেষ একটা প্রশ্ন, আবার আমি ফিরে আসবো আমার নেত্রীর পন্থায়। সেটা হচ্ছে, দাদা, নেত্রী যেহেতু ঘোষণা দিচ্ছেন উনি ডিসেম্বরে ঢুকবেন, কিন্তু এইদিকে আমাদের অন্যান্য বাংলাদেশে যারা আছে বঙ্গু, আমি বাংলাদেশে বঙ্গুই বলি, এরা বলছেন যে এটা স্ট্যান্ডবাজি। গতকালকে আমাদের যে চিফ প্রস্টিটিউটার তো না, এটা আমার একটা ইংলিশ জানি না তো বাংলা, ওই চিফ প্রসিকিউটর সাহেব, উনি বললেন যে উনি আসলে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আসতে পারবেন। আবার শামা ওবায়েদ উনিও সেম কথাই বলেছেন। আসলে শেখ হাসিনা দিল্লিতে কি বন্দি কিনা, এবং উনি যদি বিমানে করে আসতে চান, আর যদি কোনো বিমানে, যে লন্ডন থেকে যেমন টিকিট দেননি, চার্টার্ড বিমানে কি আসা সম্ভব কিনা, না হইলে কোন পন্থা, আর ওয়ার্ল্ড মিডিয়া কি সেদিন সেটা সম্প্রচার করবে কিনা লাইভ? না না না, প্রথম কথা সেটা করবে কি, সেই জন্য তো আন্তর্জাতিক মিডিয়া থাকবে, আমরা থাকবো তো, আমরা লাইভ সম্প্রচার করবো তো, তাই না? বাংলাদেশ করে না করুক না করুক, আন্তর্জাতিক মিডিয়া তো করবে। না, ওয়ার্ল্ড মিডিয়া করবে, সেই জন্য তো ওয়ার্ল্ড মিডিয়ার তালিকাও তৈরি হচ্ছে, আমি এটাও বলেছি কারা কারা থাকবেন সেই সময়। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যখন বঙ্গবন্ধুর যে ফাঁসি দেয়, ফাঁসির আদেশ ঘোষণা করে, শেষ পর্যন্ত সেই নেতা নেত্রীর ফাঁসি হয়ে যায়, জানেন তো? বঙ্গবন্ধুকে ফাঁসি দিচ্ছিল জুলফিকার আলী ভুট্টো, বঙ্গবন্ধুর ফাঁসি হতে পারেনি। এমন আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছিল সেই পশ্চিমা মিডিয়ায়, যে তারপরে বঙ্গবন্ধুকে ছাড়তে হয়েছিল জেল থেকে, এবং তিনি চলে এসেছিলেন লন্ডনে, সেখান থেকে দিল্লি। কিন্তু বেচারা জুলফিকার আলী ভুট্টোর কিন্তু ফাঁসি দিল সেই পাকিস্তানিরা। আমি চাই না যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটুক। যিনি চাইছেন ফাঁসি দিতে, তার ফাঁসি না হয়ে যায়, এটা যেন না হয়। কারণ শেখ হাসিনার ফাঁসি হবে না, আন্তর্জাতিক দুনিয়ার চাপেই হবে না। আর দ্বিতীয়ত, তিনি ফিরছেন, এটা সত্য। আপনি যেটা বলছেন কিভাবে ফিরবেন, এক্সাক্ট পথ সত্যি সত্যি ওটা আমি একটা মানে প্রতীকী অর্থে বলেছিলাম, সেটাই ধরে নিয়েছে সবাই যে ওই পথেই ফিরছেন। আমি সেটা জানি না, শেখ হাসিনা আমাকে বলেননি যে আমি ওই পথে ফিরছি। আমি একবার অন্য সময় জিজ্ঞেস করেছিলাম, তখন তো প্রশ্নই ছিল না ফেরার কোনো। ধরুন বছর খানেক আছে, যদি সত্যিই কোনো সুযোগ থাকে, একদিন আপনাকে বলা হলো আপনি যাবেন বাংলাদেশ, কিভাবে যাবেন? বলছিল আমি আমার তৈরি পদ্মা সেতু দিয়ে যেতে চাই, একবার গোপালগঞ্জে যাবো, একবার টুঙ্গিপাড়ায় যাবো। সেটা তো যেতে গেলে তাকে বেনাপোল পেট্রাপোল হয়ে যেতে হয় না, সড়ক পথেই যেতে হয়। এটা তার মনের ইচ্ছা, স্বপ্ন। এখন যদি বাংলাদেশ সরকার, দ্বিতীয়ত আপনাকে বললাম যে 5ই আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল গুলি চালাবো না, তাহলে এখনো যখন শেখ হাসিনা ফিরবে, কাতারে কাতারে লোক যাবে, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে গুলি চালাবো না, তাই না? আশা করি কেউ যেন স্নাইপার রাইফেল নিয়ে গুলি না করেন। স্নাইপার রাইফেল, সেই সব পুলিশ বাহিনী যারা মারা গেলেন, যে আনসার বাহিনী যারা আহত হলেন, সব কিন্তু স্নাইপার রাইফেল, বুঝলেন? এটা একটা অদ্ভুত, এর তদন্ত নিশ্চয়ই শেখ হাসিনা ফিরলে একদিন হবে। সেদিন এদের প্রত্যেকের বিচার হবে, সঠিক ন্যায় পথেই বিচার হবে, যারা যারা ঘটিয়েছিল। প্রত্যেকটা তালিকাভুক্ত বিষয় না, তালিকা রয়েছে, আমাদের কাছেও তালিকা আছে।
তো সেই জন্য আপনাকে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, ওই তারা যেটা মনে করছেন যে এটা ঘোষণায় ঘোষণা, ওই কথায় আছে না যে বাঘ আসছে বাঘ আসছে, বাঘ আর এলোই না, তো দূর আর আসবে না, যেদিন আসবে সেদিন কিছু করার নেই, সেদিন মারা পড়বেন, আসবেন। দাদা, একজন দর্শক আমাকে কমেন্টস করে একটা জিনিস জানিয়ে দিল, আসলে আমিও ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে চিফ প্রসিকিউটর উনি আবার আজকে একটা ঘোষণা দিলেন। উনি বলছেন এতটুকু যে এই, ইউনূস সাহেবের আমলও তো ফাঁসির আদেশ স্থগিতের এরকম নজির আছে, হয়তো শেখ হাসিনার ফাঁসিও না হইতে পারে, এই কথা। ভালো ওনারা কথা, ওনারা শুভবুদ্ধি উদয় হলে নিশ্চয়ই, না, ওনারা নিশ্চয়ই, আর খুবই এটা প্রতিদিন 60 ডিগ্রিতে কেন ঘুরে দেয়? স্বাগতযোগ্য সিদ্ধান্ত, যদি সত্যিই তারা মনে করেন। কারণ শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে চান, তিনি বিচারের মুখোমুখি হবেন না কথা বলেননি, কিন্তু যে পথে সঠিকভাবে যেভাবে বিচার হয়ে থাকে সেইভাবে বিচার হতে হবে না। আপনি বিচারক, প্রসিকিউটর, যে উকিল, যিনি বিরোধী পক্ষের উকিল, সবাই এক দলের যদি হয়, এ কোনো বিচার হয়? একেই তো ক্যাঙ্গারু কোর্ট বলে, তাই না? আপনি সঠিক পথে দেখুন না কোন একটা বিচার করে, তাতে যদি প্রকৃতপক্ষে ওনার দোষ প্রমাণিত হয়। আর মার্ডার কেস মানে ক্রিমিনাল কেস, ক্রিমিনাল কেসে মার্ডার প্রমাণ করতে পারলে অবশ্যই তার শাস্তি হতে পারে, কিন্তু সেটা হোক, দেখা যাক সেটা আছে কিনা, হচ্ছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, শুভরাত্রি। আপনি একটা মিনিট আমাদের সাথে থাকেন। আমার কয়েকটা মনের কথা আছে যেটা আমি 30 সেকেন্ডে শেষ করছি। সেটা হচ্ছে বলো। দাদা, আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমার নেত্রী বিমানে আসলে হয়তো আমরা অনেকেই দেখতে পারবো না, কারণ এমনও হতে পারে যে বিমানবন্দর থেকে ওনাকে স্পেশাল কর্ডন দিয়ে নিয়ে চলে যেতে পারে সেনাবাহিনী বা অন্য কেউ। আমারও ইচ্ছা যে উনি পেট্রাপোল দিয়ে ঢুকুক, দুই পাশে জয় বাংলার স্লোগান হবে, 700-800 নেতা কর্মী নিয়ে উনি একসাথে ঢুকবে বীর দর্পে, লক্ষ লক্ষ লোক আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো, শুধু ফুলের শুভেচ্ছা দিব। এটা আমার ইচ্ছা যে উনি বীর দর্পে ওয়ার্ল্ড মিডিয়া দেখুক যে বাংলাদেশের মতো 5 থেকে 7 কোটি জনগণ আছে ওনার সাথে।